এই ভারতবর্ষে ক্রমশ প্রতিষ্ঠিত হতে দেখছি। অপোজিশন পলিটিক্যাল অ্যাডভার্সারি হতে পারে, বাট অপোজিশন কখনো পলিটিক্যাল এনিমি হতে পারে না। এটাই গণতন্ত্রের সব থেকে বড় পাওনা, এটা সব থেকে বড় গণতন্ত্রের অবদান এই পৃথিবীতে। ক্রমশ সেই জায়গাগুলো ধূসর হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে, সেই ফারাকটা, সেই পার্থক্যটা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। ভিন্ন মত পোষণ করার মানে শত্রুতা হয়ে যাচ্ছে, আর শত্রুতা মানে তাকে ধ্বংস করার প্রবণতা তৈরি হচ্ছে। এবং এই যে পলিটিক্স অফ এলিমিনেশন এন্ড অ্যানাহিলেশন, অর্থাৎ প্রতিপক্ষতাকে ধ্বংস করে দাও, সব রকমের পন্থা অবলম্বন করে প্রতিপক্ষকে খতম করে দাও। এই যে প্রতিপক্ষকে খতম করবার যে মানসিকতা জন্ম নিচ্ছে দেশে প্রদেশে, তার প্রভাব থেকে যদি সমাজ মুক্ত না হয়, তাহলে আগামী দিনে কিন্তু সুস্থ সবল প্রগতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে পারে না। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে এই শৈলানী সাহেবের মতন ব্যক্তিদের আমার বেশি মনে পড়ে। কারণ একটাই, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও সে ক্যান্সারে ভুগছে, তখনও তার মুখের হাসিটি বিলীন হয়ে যায়নি। তার মধুর ভাষা, মধুর ব্যবহার কখনো আমরা হারিয়ে যেতে দেখি। মনোজ দা বলছিল যে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার কথা, আমরা বাংলার মানুষ হিসেবে আগে গর্ব করে বলতাম, এখানে না শুধু দিল্লিতে। আমি যখন প্রথম এমপি হয়ে দিল্লিতে গেলাম, আমাকে যারা সাধারণত পার্লামেন্টে কলিগ হয়, সে আমার পার্টি হতে পারে, অন্য পার্টি হতে পারে, তারা আমাকে বললো, আমার নাম চৌধুরী শুনে যে আপনি কি মুসলমান? কেন? বলছে গনি খান চৌধুরী কি কোন হন আপনি? বলছে আমরা ভালো, আপনি মুসলমান, গনি খান চৌধুরী কেউ হন হইতে? না ভাই, আমি হিন্দু, ওখানে চৌধুরী হিন্দু আছে। আরেকটা সাথে জিজ্ঞেস করলো আমাকে তার আরেকদিন, अच्छा आपका जात क्या है? जात मतलब ऊंचा है ना नीचा है ना, जात क्या है? ऊंची जात क्यों है, नीची जात? मैंने तो बोला ठीक है, मैं घर वालों को पूछ के आपको बताऊंगा। रात से আমার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, ভাই আমার জাতটা কি? তখন বলল কায়স্থ। তারপর দিন গিয়ে বললাম मेरा जात का कायस्थ। तो आप ऊंचा जात की हो। তারপর আমাকে জিজ্ঞেস করছে যে आप लोग छुआछूत करते हो क्या? इसका मतलब ऐसा नहीं, मतलब नीचे जात के लोगों के घर पे जाके बैठना उठना खाना पीना। मैंने कहा सो तो करते हैं। আমি কথাগুলো এই কারণে বলছি, আমি কংগ্রেসের লোক হলেও আমি যখন রাজনীতি জীবন শুরু করেছিলাম তখন নকশালাইট রাজনীতি করেছিলাম, বুঝে শুনে করিনি, আবেগের বশে করেছিলাম। ভেবেছিলাম বিপ্লব হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে, অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। পড়াশোনাও করতে হবে, ঝামেলা নেই, প্রতিদিন স্কুলে যাওয়ার, পড়াশোনা করার, পরীক্ষা দেওয়ার। সব থেকে সহজ রাস্তা বেছে নিয়েছিলাম। পরে দেখলাম সব গড়বড়ের ব্যাপার। যাই হোক, কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করেছিলাম তখন দিল্লিতে গিয়ে, যে পড়াশোনা তো শিখিনি,
বড় কিছু করিও নি, কিন্তু নিজেরা জানতে মানসিকভাবে কিন্তু তথাকথিত অনেক সংস্কৃতি সম্পন্ন বিজ্ঞ লোকেদের থেকে ভেতর ভেতর কিন্তু উন্নত হয়ে গেছি। কেন? অথচ নিজের পরিচয়টা মানুষ হিসাবে দিতে শিখেছি। না মুসলমান পরিচয় দেওয়ার দরকার পড়েছে, না উঁচু জাত নিচু জাত পরিচয় দেওয়ার দরকার পড়েছে। এইটা ভেবে কিন্তু আমি তৃপ্ত হয়েছিলাম। বিশ্বাস করুন, পার্লামেন্টে যারা স্টাফ ছিল না, যারা স্টাফ এমপ্লয়, তাদের কাছে পরিচয় হয়ে গেল গল্প। একটা কথা বলতো তারা, একবার ধর্ম তো বলছি আপনাদের, যে জানেন এই বাংলার মানুষের প্রতি আমাদের একটা বিরাট উচ্চ ধারণা আছে। বাংলা যারা জনপ্রতিনিধি আসে দিল্লিতে, ईमानदार, ज्ञानी, पढ़े लिखे, अच्छा बोलने वाले, অর্থাৎ যারা বাংলা থেকে আসে প্রতিনিধিত্ব করতে, তারা জ্ঞানী, সৎ, চুরি বাটপাড়ি ছাঁচামি করে না। উদাহরণ দিত, ইন্দ্রজিৎ গুপ্তাকে দেখুন, প্রণব মুখার্জিকে দেখুন, কোনদিন শুনেছেন তাদের বিরুদ্ধে কোন রকমের বদনাম? হীরেন মুখার্জি, বড় বড় সব ব্যক্তিত্ব, বড় বড় ব্যক্তিত্ব। গর্ব হতো, একদম সত্যি বলছি, গর্ব হতো যে যাক একটা ভালো জায়গা থেকে অন্তত এসছে। সেই পার্লামেন্টে কিছু বছর পর তারাই বলছে, আরে বাংলা में हुआ क्या हुआ? আরে নোটও কি ভরমার লাগে, এত টাকা বেরিয়ে আসছে নেতাদের ঘর থেকে, এসব কি হচ্ছে বাংলায়? তার উত্তর দিতে পারি না। মানে এগুলো আমি একদম বলছি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমার, মানে আমি নিজে দেখেছি এই ডিগ্রেডেশনটা নিজের চোখে। মানে ছোটবেলায় ধরুন আমরা কারোর বাড়িতে যদি টিভি থাকতো ভাবতাম বিরাট বড় লোক। সেই জমানা থেকে বলছি যে আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি। দেখুন, আমাদের ভালো লাগুক আর না লাগুক, এটা তো ঘটনা। এই বাংলার বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা দিল্লিতে গিয়ে তারা যেভাবে তাদের ব্যক্তিত্বের প্রমাণ দিয়েছে, তাদের জ্ঞান বুদ্ধি বিবেকের প্রমাণ দিয়েছে, তাদের দৃঢ়তার প্রমাণ দিয়েছে, বাঙালি হিসাবে তার জন্য গর্ব করি, অবশ্যই গর্ব করি। সেই হিসাবে আমরা বলতাম দেখো বাংলায় আমরা কেন উন্নত জানো মানসিক ভাবে, যে আমাদের ওখানে কোনো সংকীর্ণ রাজনীতি নেই, কোনো সাম্প্রদায়িক রাজনীতি নেই, কোনো জাতপাতের রাজনীতি নেই। আমাদের ওখানে না কমিউনালিজম আছে, না কাস্টিজম আছে। We are immune from communalism, politics of communalism and politics of casteism, both are alien to Bengal. অর্থাৎ রাজনৈতিক সাম্প্রদায়িকতা, রাজনৈতিক জাতপাত, এই দুটো থেকে বাংলা অনেক দূরে, বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটা আমরা বলতাম। আজ কিন্তু সে বলাটার দিন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমার সঙ্গে একটু আগে গাড়িতে করে আমারই একজন মেয়ের মতো, কন্যার মতো একজন গাড়িতে করে আসছে। সে মুসলমান। সে বলছে যে আমার বাড়িতে যারা কাজ করে তারা ঘটনাচক্রে হিন্দু, তাকে খাবার দিতে গেলে সে খাবার খাচ্ছে না। চা বাবা কেন না, আমি যাকে কন্যা বলছি সে মুসলমান, যার বাড়িতে বিয়ে হয়েছে সে হিন্দু, সে হিন্দু বাড়িতে কাজ করে, কর্মচারী সে হিন্দু, তাই তাদের হাতের খাবার সে খাবে না, অথচ সে তার বাড়িতে কাজ করে। কারণ অপরাধ একটাই, সে মুসলমান। কোথায় চলেছি আমরা, কোথায় চলেছি আমরা, কোথায় চলেছে বাংলা? আমরা জাতপাতের রাজনীতি কোনদিন করিনি, কিন্তু দেখতে দেখতে মতিয়া উঠে যাচ্ছে, রাজবংশী উঠে যাচ্ছে, কোথায় পুরুলিয়ায় আরেকটা কুর্মী উঠে যাচ্ছে,
এগুলো কিন্তু আমরা কেউ জানতাম না। কে মতুয়া, কে রাজবংশী, কে কি এসব কোনদিন জেনেছি আমরা না। কারণটা একটাই, স্বাধীনতার পর থেকে বাংলায় দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে, গরিব বড়লোকের মধ্যে লড়াই হয়েছে, যোদ্ধার সঙ্গে কৃষকের লড়াই হয়েছে। সেই লড়াইটা ছিল ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রামের তত্ত্ব কিন্তু এখানে আমরা দেখেছি। সেটা কিন্তু কখনো কাস্ট স্ট্রাগল ছিল না, শ্রেণীর লড়াই ছিল, জাতের লড়াই ছিল না। যতদিন শ্রেণীর লড়াই ছিল ততদিন কিন্তু বাংলা বাংলা ছিল। শ্রেণী হারিয়ে গিয়ে জাত চলে আসছে, এবং এই নর্থ ইন্ডিয়ান বা অন্য ভারতবর্ষের অন্য জায়গায় যে সিন্ড্রোম, জাতের লড়াই, পাতের লড়াই, সেটা ধীরে ধীরে বাংলাকে গ্রাস করতে যাচ্ছে। সাম্প্রদায়িক বিভাজনের লড়াই, সে লড়াই ক্রমশ বাংলাকে গ্রাস করতে চাইছে, যাচ্ছে। এটা দেখে আমি নিজে কখনো মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি, অস্বীকার করা কিছু নাই। ভাবছি আমরা কোথায় এগিয়ে চলেছি, আমরা কোথায় চলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ডান বাম তো পরের গল্প, ডান বামের ডিস্টিংশন আমার জানা নাই। ওই যে স্মরণ সভায় যে বক্তব্যটা রাখা হয়েছে সৈরানী সাহেবের পক্ষে, তাতে লেখা আছে যে তিনি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে উদ্বুদ্ধ যে ফরওয়ার্ড ব্লক তার দলের কর্মী ছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের কংগ্রেস পার্টি, যদি আমি বলি একজন বামপন্থী নেতা, ইতিহাসকে তাকে ভুল বলতে পারবে? পারবে না। আমি যদি বলি জওহরলাল নেহরু একজন বামপন্থী নেতা, কংগ্রেসের মধ্যেকার, ইতিহাসকে তাকে ভুল প্রমাণ করতে পারবে? পারবে না। এরকম প্রচুর স্ট্রিম, ভাবনার নানা প্রবাহ মিলেমিশে ভারতীয় জাতীয় কংগ্রেস দল তৈরি করেছিল, আমরা বিশ্বাস করি। তাই সেই জায়গায় আমি মনে করি বামপন্থী ডানপন্থী এইসব কতগুলো তত্ত্বের কচকচানি না করে এই মুহূর্তে বাংলার রক্ষার জন্য যেটা দরকার আছে, যে লিবারেল অ্যান্ড সেকুলার ফোর্সেস, উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি। যদি উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি বাংলায় আগামী দিনে তৈরি না হয়, ওই যে আগামী দিনে বাংলার বাইরে গেলে পরিচয় দিতে হবে তোমার জাত কি, তোমার ধর্ম কি, তোমার পরিচয় কি, সেই দুর্ভাগ্য বাতাবরণের যেন আমরা শিকার না হই, তার জন্য কিন্তু আমার সৈরানী সাহেবকে বেশি স্মরণ করতে ইচ্ছা করছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সেই সৈরানী সাহেবের ভাবনার দ্বারা যেন আমরা আরো বেশি অনুপ্রাণিত হই, আমি তার কথাই বলতে চাই। সেই ভাবনা দ্বারা সকলে উদ্বুদ্ধ আমরা হই, তারই আমি আবেদন করতে চাই। তাই সৈরানী সাহেবের শিশুর উদ্দেশ্যে বলবো, कौन कहते हैं कि मेरी मौत से मैं मर जाऊंगा, मैं तो दरिया हूं, समुद्र में उतर जाऊंगा। কে বলছে যে আমার মৃত্যু হলে আমি মরে যাব? আমি নদী, আমি সমুদ্রে গিয়ে মিশবো। একটা মানুষের ভাবনাটাই তার সব থেকে বড় পরিচয়। সে মারা গেলেও তার ভাবনার মৃত্যু হয় না, সেই ভাবনাকে বাঁচিয়ে রাখি। সকলকে ধন্যবাদ।